শাহবাগে হাদির কয়দিন আগে আন্দোলনটা হলো হাদির বিচারের দাবিতে, সেখানে একটা টাইমে গিয়ে জাবের তারা বলছিল যে শাহবাগে কোনো সাংবাদিক নেই, তাকে ফোন দিয়ে বলে দেয় যে বিএনপিটা করবা বা আওয়ামী লীগেরটা করবা, তুমি হাদির ওটা করবা না। সাংবাদিক এবং সাংবাদিকতার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দেখছেন, বর্তমানে বিএনপিকে দেখতেছেন। হাসিনার আমলেও একই ছিল, ইউনূসের আমলেও একই এবং বিএনপি তো মাত্রই ক্ষমতায় আসলো, আমি একই দেখতে পাচ্ছি। সাংবাদিকতার খোলস চেঞ্জ হয়ে গেছে চোখের পলকে। মিডিয়া ক্যান নেভার বি ফ্রি, মিডিয়া বায়াসড হবে। পদোন্নতির পাশাপাশি সাংবাদিকরা বিক্রি হয়ে যায়। সাংবাদিকতা এমন একটা দাসত্ব গ্রহণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, একদম গিরগিটি যেভাবে পাল্টে যায় ঠিক ওইভাবে বাংলাদেশের সাংবাদিকতা পাল্টায়। এটা আমার নিজস্ব একদম এক্সপিরিয়েন্স। দর্শক, সময়ের জনপ্রিয় একজন সাংবাদিক এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, যিনি সোশ্যাল মিডিয়ায় আসলে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের নানা অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যাকে আসলে সবসময় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে দেখা যায়। তিনি ক্রীড়া সাংবাদিক, তবে ক্রীড়ার বাইরেও দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আসলে তিনি প্রতিবাদ করেন এবং তার যে প্রতিবাদের ভাষা এবং যে দর্শনে তিনি কথা বলেন, সেই ব্যাপারগুলো আসলে বর্তমান তরুণ প্রজন্মের অনেককেই আকৃষ্ট করে। কথা বলছি জিসান আহমেদের সাথে। জিসান আহমেদ, শুরুতেই একটু জানতে চাই, আপনি এই যে গণমাধ্যমে আছেন, আপনি দুইটা টার্মই আসলে কানেক্ট করতে পারবেন। আওয়ামী যে ফ্যাসিবাদ আমল বা শেখ হাসিনার যে ফ্যাসিবাদ আমল, সেই আমলের একদম শেষ সময়টাতে আপনি গণমাধ্যমে ঢোকেন, এরপরে আপনার চোখের সামনেই পরিবর্তনটা হয়। এই পরিবর্তনের পরে বর্তমান যে প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দেখছেন, বর্তমানে বিএনপিকে দেখতেছেন। সাংবাদিকতার এই যে লেয়ারগুলা, এই যে ক্ষমতার পরিবর্তন বা পালাবদলের সাথে সাংবাদিকতার মধ্যেও কি পরিবর্তন দেখতে পাচ্ছেন, নাকি সাংবাদিকতার নীতিকে নৈতিকতা দিয়ে সাংবাদিকতা একই জায়গায় আছে? খুবই চমৎকার প্রশ্ন। আমার কাছে মনে হয় যে সাংবাদিক এবং সাংবাদিকতার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার কাছে যেটা মনে হয় যে আপনি বললেন যে তিনটা ফেজে আমি দেখলাম, সাংবাদিকদের যে মোটো ছিল সেটা হাসিনার আমলেও একই ছিল, ইউনূসের আমলেও একই এবং বিএনপি তো মাত্রই ক্ষমতায় আসলো, আমি একই দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে সাংবাদিকতা চেঞ্জ, মানে সাংবাদিকদের যে মোটো, তারা তো একটা তথ্য তুলে ধরবে, সাংবাদিকদের কাজ তো তথ্য পাবলিককে জানানো, সেই কাজটা তারা করছে, এটা আগেও করতো। কিন্তু সাংবাদিকতার একটা পরিবর্তন আসছে এবং আমার কাছে যেটা মনে হয়, মিডিয়া ক্যান নেভার বি ফ্রি, মিডিয়া বায়াসড হবেই। এটা আমি নিজে এক সময় জার্নালিজমের ছাত্র ছিলাম, আমি পড়েছি, নিজের চোখে দেখলাম, প্র্যাকটিসিং জার্নালিজম করতে গিয়েও দেখলাম মিডিয়া কখনোই ফ্রি হওয়া সম্ভব না, তারা টুকটাক বায়াসড হবেই। তবে আমাদের দেশে মিডিয়া বায়াসড হওয়ার প্রবণতা একটু বেশি এবং এই বায়াসনেসটা, মানে ধরেন আমি আপনার শিল্পে পরিণত করে ফেলছে একদমই শিল্প, মানে ধরেন আমি আপনার সাথে আমার যে সম্পর্ক, আমি সেটা পরিবর্তন চাই আর সেম টু সেম চাই না, তাহলে আমি আস্তে আস্তে আমার খোলসটা পাল্টাবো। বাট এই যে তিন ফেজের কথা বললেন, সেই তিন ফেজে সাংবাদিকতার খোলস চেঞ্জ হয়ে গেছে চোখের পলকে। মানে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই, মানে পরিবর্তনটা যখন হয়, মানে আমি আপনার সাথে সম্পর্কটা রাখতে চাচ্ছি না, আমি আস্তে আস্তে আপনাকে ইগনোর করবো, আপনি বুঝে যাবেন যে আমি পাল্টে যাচ্ছি। কিন্তু সাংবাদিকতা এমন একটা দাসত্ব গ্রহণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, সাবকন্টিনেন্টেও আমার কাছে মনে হয় একই দৃশ্য, যে জিনিসটা না একদম গিরগিটি যেভাবে পাল্টে যায় ঠিক ওইভাবে বাংলাদেশের সাংবাদিকতা পাল্টায়। এটা আমার নিজস্ব একদম এক্সপিরিয়েন্স। তো আমার কাছে আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলতে চাই। আমার কাছে মনে হয়, আমি যেটা দেখছি, এই যে সাংবাদিকতায় যারা নিচের লেয়ারটায় থাকে, আসলে যারা নিচের লেয়ারটা বলতে কি, যারা মাঠ পর্যায়ে সাংবাদিক, ধরেন সে 15,000 টাকা বেতন থেকে শুরু করছে, সে টাইম টু টাইম পার্ট বাই পার্ট সে স্যালারিটা তার 20,000, 25,000, 30,000 পর্যন্ত গেছে। এরপরে সে কোনো একটা টিম লিডার হলো, বা এরপরে সে ব্যবস্থাপনা পরিচালক হলো, বা এরপরে সে ডিজিটাল হেড হলো। এই যে পদ পদবিগুলো, আমার কাছে যেটা মনে হয় যে এই পদোন্নতির পাশাপাশি সাংবাদিকরা বিক্রি হয়ে যায়। মানে নিচের লেয়ারে যে সাংবাদিকটা, সে তুলনামূলক স্বাধীন বা তুলনামূলক সে স্বাধীন কাজ করতে পারে বা তার মধ্যে একটা নৈতিকতার জায়গা থাকে, কিন্তু যখনই তার ক্যারিয়ারের আপ হয় বা প্রোগ্রেস হয়, তখনই সে পুঁজিবাদের যে সিস্টেমগুলো থাকে, রাজনৈতিক বড় নেতা বা বড় ব্যবসায়ী, তাদের সাথে একটা সম্পর্ক মেনটেন করা, তাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়া। আমি সবসময় ব্যাপারটাকে, আমার কাছে আমার অল্প অভিজ্ঞতা, আমি ব্যাপারটাকে এইভাবে দেখি আসলে, যে সমস্যাটা আসলে মাঠ পর্যায়ের থেকে যতটা, তার থেকে বেশি সমস্যা হয়েছে বস লেভেলে। যেমন যদি ধরেন শাহবাগে হাদির যে কয়দিন আগে আন্দোলনটা হলো হাদির বিচারের দাবিতে, সেখানে একটা টাইমে গিয়ে জাবের তারা বলছিল যে শাহবাগে কোনো সাংবাদিক নেই, কোনো মিডিয়ায় প্রচার হচ্ছে না, কোনো মিডিয়ায়। এখন ব্যাপারটা কিন্তু এরকম আমার কাছে কখনোই মনে হয় না যে, যেটা সাধারণ মানুষ ভাবে যে মিডিয়ায় প্রচার হয় না, তার মানে মনে হয় তাকে ফোন দিয়ে বলে দেয় যে তুমি হাদির ওটা করবা না, বা তুমি ওই অ্যাসাইনমেন্টটা করবা না, ওই প্রোগ্রামে যাবা না, ওইটা দেখাবা না, বিএনপিটা করবা বা আওয়ামী লীগেরটা করবা, এরকম এটা সাধারণ মানুষ ভাবে। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয়
বসের যে অ্যাপ্রোচ, তো ওইটা থেকে সে এমপ্লয়ি বুঝে যায় যে বস আসলে কোনটা দিলে বেশি খুশি হবে, কোনটা না দিলে খুশি হবে না। মানে এটা এমপ্লয়ি ওখান থেকে ম্যানিপুলেট হয়, এক ধরনের ম্যানিপুলেটিং কালচার আছে। এবং এই যে দাসত্ব বা এই যে একটা বড় রাজনৈতিক দল হইলে বা যার কাছে ব্যবসায়ী বেশি তাকে একটু বেশি সমর্থন দেওয়া, আমার কাছে কখনোই মনে হয় নাই যে নৈতিকতা বা আদর্শের কারণে কোনো একটা দলকে সাংবাদিকরা বেশি সাপোর্ট করে বা কোনো একটা দলকে কম সাপোর্ট করে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসলে ওই দলটার কাছে ক্ষমতা বেশি বা ওই দলটার কাছে টাকা বেশি, ওই দলটার কাছে ব্যবসায়ী বেশি। আমার কাছে এইটা মনে হয়েছে, তার আসলে নৈতিকতা বা আদর্শ, জামায়াত ভালো না, জামায়াত মৌলবাদী, জামায়াত প্রগতিশীল, এটা সে মানুষকে ওন করায় কিন্তু সে নিজে ওন করে না। এটা আমার কাছে কখনোই মনে হয় না। এটা সে মানুষকে বোঝায় একটা নির্দিষ্ট দল, বা ধরেন বিএনপির ব্যাপারে আগে কি ছিল, আগে যে টেলিভিশনে ভাই বিএনপিকে বলা হয়েছে মৌলবাদী, জামায়াতকে বলা হয়েছে মৌলবাদী, যারা ওই ট্যাগ দিত তারাই এখন বিএনপিকে সেখান থেকে ভাগ করে নিয়ে গেছে, ভাগ করে নিয়ে বিএনপিকে প্রগতিশীলের জায়গায় নিয়ে গেছে, জামাতকে মৌলবাদী জায়গায় রেখে দিছে। এখন জামাতের সাথে এনসিপি এসে যুক্ত হয়েছে, তারাও মৌলবাদী প্রগতিশীল। এখন মৌলবাদী প্রগতিশীল শব্দটা একটা পরিবর্তন আসছে, সেটা আসছে মব। মানে আগে ছিল যেটা মৌলবাদী প্রগতিশীল ট্যাগ, সেটা হয়ে গেছে মব।